সাদাত কাগজের টুকরোগুলো রাস্তায় ফেলে দাঁতের সাথে দাঁত পিষে বলে ওঠে, কারো পারমিশন ছাড়া তার স্কেচ করাটাও অভদ্রতার কাতারে পড়ে। হোপ ইউ উইল কিপ ইট ইন মাইন্ড ফ্রম নাও অন। কথাটুকু বলে সাদাত তার পেছনে ফিরে না তাকিয়ে সেখান থেকে প্রস্থান করে। মেয়েটা এক পলক রাস্তায় অবহেলায় পড়ে থাকা নিজের স্কেচের পানে তাকিয়ে ফের চোখ তুলে সামনে চাইল। দেখতে অর্জুন রামপালের মতো হলে কি হবে, আচরণ একদম বাংলা সিনেমার খচ্চর চৌধুরী সাহেবের মতো। অহংকারী, অভদ্র, জাদ্রেল কোথাকার। ট্রাক এরিয়ার কাছাকাছি এসেই সামরিক হেলিকপ্টারটা আকাশপথে নির্দিষ্ট এক স্থানে স্থির হয়। নিরাপত্তার কারণে সরাসরি ট্রাক প্লেসে হেলিকপ্টার নিয়ে যাওয়ার অনুমতি নেই। চিকন শক্ত তারের মতো দড়ি ধরে সমতলে নেমে আসে 6 জন সৈন্য। সমতলে নেমেই তারা সবাই আপন পজিশনে দাঁড়িয়ে নিজেদের রাইফেল তাক করে ধরে। সম্পূর্ণ এরিয়াটা একবার পরীক্ষা করে নিয়েই তারা কাঙ্ক্ষিত অ্যাড্রেস অনুযায়ী এগিয়ে যায়। পাহাড়ি এই এরিয়াটায় জনমানবের কোনো বসতি নেই বললেই চলে। শত্রুরা বেশ ভালো জায়গার সন্ধান জানে বলতেই হয়। সাহেব সরু দৃষ্টি মেলে সামনে এক পা করে এগিয়ে যাচ্ছে। এখানে আসার পথে প্রত্যয় তাকে জানিয়েছে যে লেফটেন্যান্ট কর্নেল এবং তার স্ত্রী বেশ কয়েক বছর আগে ডিভোর্স হয়ে গিয়েছে। নিশা নামক সেই মেয়েটাও তার মায়ের সাথেই থাকে। তাহলে সেদিন নিজের আম্মুকে কল না করে আব্বুকে কল করেছিল কেন? নালিশ করার জন্য? সাহেব নিজের ভাবনাকে দুটো গালমন্দ করে বলে, ধ্যাত, যেই মাইয়ার বাপ আর্মিতে, ওই মাইয়া তো বিপদে পড়লে আগে নিজের বাপরেই কল করব। এরকম আরো অপ্রয়োজনীয় ভাবনায় বোধ হয়েই একটা ইটের তৈরি একতলা বাসার কাছে পৌঁছে যায় তারা। 6 জন সৈন্য সুকৌশলে সম্পূর্ণ বাসা চারিদিক দিয়ে ঘিরে ফেলে। রাইফেল এমন দৃঢ়ভাবে ধরে রেখেছে যেন গোলাবর্ষণের জন্য প্রস্তুত তারা। বিচক্ষণ 6 জোড়া চোখ চারিদিকটা আরেকবার পরখ করে নিয়েই তাদের কষা ছক অনুযায়ী দুজন অতি সাবধানে একতলা বাড়িটার নীলরঙা কাঠের দরজার সামনে গিয়ে অবস্থান নিল। প্রত্যয় দরজার দিকে রাইফেল তাক করে ধরতেই সাহেব মনে মনে বিসমিল্লাহ বলে এক লাথি মারতেই পুরনো দরজাটা সশব্দে খুলে যায়। দরজার বাইরে থেকে খালি রুমটা একবার পর্যবেক্ষণ করে ভিতরে পা রাখে সাহেব। তার পিছু পিছু প্রত্যয় সহ আরো দুজন ভেতরে প্রবেশ করে। বাকি দুজন বাহিরে রয়ে যায় পাহারা দেওয়ার জন্য। 2 রুমের বাসাটার প্রথম রুমটা সম্পূর্ণ খালি দেখে এবার দ্বিতীয় রুমে প্রবেশের জন্য প্রস্তুতি নেয় সাহেব। মনে মনে আরো একবার বিসমিল্লাহ বলে দরজাটা আলতো ধাক্কা দিতেই তা খুলে যায়। ফ্লোরের উপর বিছানা পাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এক রমণী। তার সাদা পাজামার এক পাশটা রক্তে লাল হয়ে আছে। গুলি করা স্থানে হয়তো রক্তক্ষরণ বন্ধের জন্য একটা কাপড় দ্বারা শক্ত করে বেঁধে রাখা হয়েছে। খোলা দ্বারের ভেতর এই দৃশ্যটুকু দেখেই সাইফের মুখটা প্রচন্ড রাগে লাল রং ধারণ করে। শালা কাপুরুষের দল! নারীর কাঁধে পিস্তল রেখে গুলি চালানো পুরুষরা কাপুরুষই বটে। সাহস থাকলে এরা লেফটেন্যান্ট কর্নেলের মেয়েকে না তুলে লেফটেন্যান্ট কর্নেলের সাহসী যোদ্ধা সাইফকে তুলে আনত। সাইফ তখন এদের বুঝিয়ে দিত কত মাছে কত কাটা। ভাবনা জগৎ থেকে বেরিয়ে সাহেব ভেতরে প্রবেশ করতেই তার পিছু পিছু বাকি 3 জন প্রবেশ করে। কারো উপস্থিতি টের পেতেই নিশা ভীত দৃষ্টি মেলে তাকায়। তার ভয় আরো গাঢ় হয় সাহেব এবং প্রত্যয়ের চেহারা দেখে। সে একটা ঢোক গিলে ভয়ে চিৎকার দেওয়ার প্রস্তুতি নিতেই সাহেব তাকে আশ্বস্ত করে বলে, ঘাবড়াবেন না, আমি লেফটেন্যান্ট তামজিদ সাইফ। আপনার আব্বু লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তফা আমাদের পাঠিয়েছেন আপনাকে উদ্ধার করার জন্য। আব্বুর কথা শুনতেই নিশা সামান্য ভরসা খুঁজে পায়, কিন্তু পর মুহূর্তেই সাহেবকে এগিয়ে আসতে দেখে সে চেঁচিয়ে ওঠে, আসবেন না। সাহেব ভুরু কুচকে তাকাতেই নিশা অতি সাবধানে উঠে বসে নিজের গায়ে জড়ানো ময়লা শালটা সরিয়ে ফেলে। সাথে সাথে সাহেব সহ বাকি 3 জনের চোখ বড় বড় হয়ে যায়। নিশার পেটের কাছে বাঁধা ওই ভয়ঙ্কর সাংঘাতিক জিনিসটা দেখে সাহেব ব্যস্ত গলায় চেঁচিয়ে ওঠে, ব্রিং দ্য ডিফিউজ কিট রাইট নাও। প্রত্যয় এক মুহূর্ত অপেক্ষা না করে দৌড়ে বেরিয়ে যায়। সাহেব ধীর পায়ে এগিয়ে আসতে নিলেই নিশা ফের কান্নারত গলায় চিৎকার করে ওঠে, প্লিজ আসবেন না, শুধু দূর থেকে আমার আম্মু আব্বুকে কল করুন, আমি ওনাদের সাথে শেষবারের মতো কথা বলতে চাই। সাহেব নিশার ভিতর সরে করা আবদার ও নিষেধকে সম্পূর্ণ অগ্রাহ্য করে নিশার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে। তার বেশিক্ষণ দৃষ্টি টাইম বোমের দিকে নিবদ্ধ। 13 মিনিট 27 সেকেন্ড। সময়টা দেখে নিয়ে সাহেব ফের ধমকে সুরে চেঁচালো, সময় নেই, দ্রুত ডিফিউজ কিট নিয়ে এসো। এবার বাকি দুজনও দ্রুত পায়ে বেরিয়ে গেল ডিফিউজ কিট আনার উদ্দেশ্যে। সাহেব এবার টাইম বোমটা থেকে দৃষ্টি সরিয়ে সরাসরি নিশার চোখে তাকিয়ে দৃঢ় স্বরে বলে ওঠে, চিন্তা করবেন না মিস ইয়াসমিন, আমি খুব দুর্দান্ত বোম ডিফিউজার। আপনাকে অভিযোগের কোনো সুযোগই দিব না আমি, একদম ভরসা রাখতে পারেন। নিশা কান্না বিরতি দিয়ে ফোলা ফোলা চোখ মেলে বোকা স্বরে প্রশ্ন করে, আর যদি আপনি ব্যর্থ হন? সাইফের মেজাজ গরম হয়ে যায় নিশার এমন কথায়। মনে মনে বলে,
শালার পুরো মাইয়া জাতি একটা ব্যাড বাজ। মনে মনে এটা বললেও সাইফ বেরস সুরে উচ্চারণ করে। তাহলে দুজনেই মরবো। প্রচন্ড ভয় নিয়ে সাইফের পানে তাকিয়ে রইল নিশা। গলাটা বেজায় শুকিয়ে আছে। গত কয়েক ঘন্টায় আতঙ্কবাদীরা তাকে এক বিন্দু পানিও মুখে তুলতে দেয়নি। পায়ের ব্যথাটাও এক প্রকার সহনীয় হয়ে গিয়েছে এই পর্যায়ে। নিশা ক্লান্ত দেহটা দেয়ালে এলিয়ে দিয়ে খরা ধরা গলায় বলে, আপনি চলে যান ভাইয়া, মরতে হলে আমি একাই মরবো। দেশের জন্য জীবন গেলে তো আমাকে শহীদ বলা হবে, তাই না? সাইফ অবাক দৃষ্টি মেলে নিশার দিকে তাকালো। ভীতু মেয়েটা হঠাৎ মরার কথা বলছে কেন? সাইফ প্রশ্ন করে। কিন্তু মৃত্যুকে ভয় পাও না? নিশা ব্যথাতুর চোখে তাকিয়ে থেকে বলে, বাবা সব সময় বলতো মাতৃভূমি সবার উপরে, দেশের জন্য জীবন গেলে তাতে ভয় অথবা আফসোস করতে হবে না আর। সপ্তদশী রমণীর মুখে এই ভারী কথাগুলো খুব পছন্দ হলো সাইফের, কিন্তু সে কিছু বলার পূর্বেই প্রত্যয় ব্যস্ত পায়ে ডিফিউজ কিট নিয়ে প্রবেশ করে। সাইফ এক মুহূর্ত বিলম্ব না করে সাথে সাথে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে প্রস্তুত হয়। হাতে সময় আছে কেবল 8 মিনিট 43 সেকেন্ড। সাইফ প্রত্যয়ের দিকে তাকিয়ে বলে, সবাইকে নিয়ে নিরাপদ দূরত্বে সরে যা। প্রত্যয় একরোখা স্বরে বলে, ওদের আমি ইতিমধ্যে দূরে সরে যাওয়ার কথা বলে এসেছি, তুই তাড়াতাড়ি বোম ফিউজ কর। সাইফ গভীর মনোযোগে বোমের প্রতিটা তার দেখতে দেখতে উত্তর দেয়, আমি তোকে যেতে বলেছি প্রত্যয়। তুই নিজের কাজ কর। সাইফ এই পর্যায়ে রেগে গিয়ে বলে, শালা বাংলা সিনেমা পাইছস? তোর এইসব রং ঢং বিয়ের পর নিজের বউরে দেখাইস, এখন আমার চোখের সামনে থেকে দূর হ। প্রত্যয়ের চল শক্ত হয়ে আসে। সে কিছু বলবে তার পূর্বেই সাইফ চেঁচিয়ে ওঠে, আই সেড গো। ব্যাস, সাথে সাথে প্রত্যয় সেখান থেকে প্রস্থান করে। সাইফ একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনোযোগ দিয়ে আপন কাজে ব্যস্ত হয়ে পড়ে। নিশা চোখ বুজিয়ে মনে মনে কালেমা পড়তে ব্যস্ত। তখন সময় যখন আর কেবল 1 মিনিট বাকি, তখন সাইফের কণ্ঠ তার কানে ভেসে আসে, চোখ খুলুন মিস ইয়াসমিন। আনফরচুনেটলি এই দফায় আমাদের দুজনের একজনও শহীদের মর্যাদা পেলাম না। নিশা ভীত চোখ জোড়া মেলে তাকায়। না, টাইম বোমের সেই টিকটিক শব্দ এখন আর কানে ভেসে আসছে না, বরং উল্টো সেই বোমের একটা নীল রঙা ওয়াপ কাটা অবস্থায় দেখা যাচ্ছে। সাইফের দক্ষ এবং সুনিপুণ হাতে এই বোম ডিফিউজ করার ঘটনাটা নিশার ঠিক বিশ্বাস হলো না। সে অবিশ্বাস্যকর গলায় প্রশ্ন করে, Am I safe now? নিশার এই বোকা প্রশ্নে সাইফ বরাবরের মতোই বিরক্ত হয়। মনে মনে শুধায়, মাইয়া মানুষের এই এক সমস্যা, নিজের চোখে দেখা ঘটনাও এরা সহজে বিশ্বাস করতে চাবে না। সাইফ নিশার প্রশ্নের উত্তর না দিয়ে নিজের ইউনিফর্মের বুক পকেটে থাকা ওয়াকি টকিটা বের করে প্রফুল্ল গলায় শুধায়, দ্য বোম ইজ ডিফিউজড। কথাটুকু বলেই ওয়াকি টকিটা ফের পকেটে রেখে সাইফ উঠে দাঁড়িয়ে প্রশ্ন করে, হাঁটতে পারবেন ম্যাডাম? নিশা চোখ তুলে সাইফের পানে তাকায়। সম্পূর্ণ বাম পা তার অবশ অনুভূত হচ্ছে, তবুও মুখ ফুটে সে কথা না বলে সে মৃদু মাথা নেড়ে বুঝায় যে সে হাঁটতে সক্ষম। সাইফ দুহাত পিঠের পেছনে ভাঁজ করে দাঁড়িয়ে নীরবে পর্যবেক্ষণ করে নিশার ক্লান্ত আহত দেহ টেনে উঠে দাঁড়ানোর ব্যর্থ প্রচেষ্টা। অতঃপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে নিজেই নিচের দিকে ঝুঁকে নিশাকে পাঁচ কোলে তুলে নিয়ে মনে মনে বলে, এই প্রজাতির আরেক সমস্যা হলো এরা কখনো মুখ ফুটে কি সমস্যা তা বলতে চায় না। আচমকা কাণ্ডে নিশার লজ্জায় মূর্ছা যাওয়ার কথা থাকলেও সে তীব্র ব্যথায় এক হাতে বাম পা চেপে ধরে আর্তনাদ করে ওঠে। পাজা কোলে ওঠার ফলে তার সম্পূর্ণ শরীর মনে হচ্ছে এখন হাওয়ায় ভাসছে। পা দুটো ঝুলে আছে। সেই দুই পায়ের মধ্যে তার পাটা মনে হচ্ছে এখনই হাঁটুর নিচ থেকে ছিঁড়ে পড়ে যাবে। কি তীক্ষ্ণ যন্ত্রণাদায়ক সেই ব্যথা! নিশা তীব্র ব্যথার তাড়নায় নিজের চিকন হাতের আঙুলগুলো দ্বারা সাইফের ইউনিফর্মের বুকের কাছটা খামচে ধরে। নিশার ব্যথাতুর মুখশ্রীর পানে তাকিয়ে সাইফ শান্ত গলায় শুধায়, আর কিছুক্ষণ ধৈর্য ধরুন, এখান থেকে সোজা হসপিটালে নিয়ে যাওয়া হবে আপনাকে। সাইফের কথা শেষ হতে না হতেই দুজন লেফটেন্যান্ট ভিতরে প্রবেশ করে। সাইফ নিশাকে নিয়ে বেরিয়ে যেতে যেতে তাদের একজনকে বলে ওঠে, তুমি কিটটা গুছিয়ে নিয়ে আসো সামির, আমি ইয়াসমিন ম্যাডামকে নিয়ে পিক আপ পয়েন্টে যাচ্ছি, ওনাকে আর্জেন্ট হসপিটালে নিয়ে যেতে হবে।
সামির কিট গোছাতে ব্যস্ত হয়ে পড়লে সাইফ এবং অপর লেফটেন্যান্ট সেই বাড়ি থেকে বের হয়ে দ্রুত পায়ে বাকিদের সহ পিকআপ পয়েন্টের দিকে এগিয়ে যেতে থাকে। তারা যখন সেই বাড়ি থেকে ঠিক 81 কদম দূরে এসে পৌঁছেছে, ঠিক সেই মুহূর্তে পেছন থেকে ভেসে আসে বিকট ভয়ঙ্কর শব্দ। শব্দের উৎস খুঁজতে পেছনে ফেরার পূর্বে কোনো এক অজানা শক্তির ধাক্কায় এক নারীসহ 5 জন যুবক ছিটকে এক এক দিকে পড়ে গেল। বিকট শব্দের পর চারিদিকে ছেয়ে গেল পিনপতন নীরবতা।